এসএসসি কেমিস্ট্রির সপ্তম অধ্যায়ের 16তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমি লাল-সাতিরের নীতি এবং লাল-সাতিরের নীতির যে ব্যাখ্যা রয়েছে এই বিষয়টা আলোচনা করব। যদি কেউ আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে তাকে আর এই লাল-সাতিরের নীতি নিয়ে অন্ততপক্ষে কোনো সমস্যায় পড়তে হবে না। তাহলে এই বিষয়গুলো জানার জন্য আমরা আগে শুরুতে বোর্ড বই থেকে দেখব, দেন এখান থেকে আমরা বাকি অংশগুলো ব্যাখ্যা করব। তো শুরুতে আমরা লাল-সাতিরের নীতির যে কারণগুলো রয়েছে তা আমরা জেনে নেই। আমরা জানি উভয়মুখী বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো পরস্পরের সাথে বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় এবং বিক্রিয়কের সম্মুখমুখী অগ্রসর হয়। অর্থাৎ যখন বিক্রিয়া অগ্রসর হয় বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে বিক্রিয়কগুলো কিন্তু যেতে থাকে, সে কথাটা আমাদের বলা হচ্ছে। আর সেই আমরা যেগুলো থাকবে ওগুলো হচ্ছে আমাদের বিক্রিয়ক, আর বিক্রিয়া করে যেগুলো উৎপন্ন হবে সেটা হচ্ছে উৎপাদ। আর যদি উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে কোনো বিক্রিয়া অগ্রসর হয় তখন তাকে আমরা বলবো বিপরীতমুখী বিক্রিয়া বা পশ্চাৎমুখী বিক্রিয়া। বিক্রিয়ার শুরুতে বিক্রিয়কের হার অনেক বেশি হয়, যতই সময় যেতে থাকে সম্মুখমুখী বিক্রিয়ার হার ততই কমতে থাকে। এই বিষয়টা আমরা গ্রাফিক্যালি এখন এখানে দেখব। তাহলে গ্রাফিক্যালি আমরা যদি দেখি বিক্রিয়ার হার এবং বিপরীতমুখী বিক্রিয়ার হার, যখন বিক্রিয়া অগ্রসর হতে থাকে মানে বিক্রিয়া যখন শুরু হয় তখন এখান থেকে আস্তে আস্তে সম্মুখ দিকে অগ্রসর হয় এবং এখান থেকে আস্তে আস্তে বিপরীত দিকে অগ্রসর হতে থাকে। দেখা যায় বিপরীত দিকে এবং সম্মুখমুখী বিক্রিয়া হতে হতে কী হয়, একটা লাইন বরাবর হয়ে আসে, যখন আর এখানে আর বোঝা যায় না বিক্রিয়াটি সামনের দিকে আসছে না পিছনের দিকে আসছে। এই যে সামনের দিকে বা পিছনের দিকে আসার এখানে বিষয়টা ক্লিয়ার না, মানে বোঝা যায় না, তাই এটা মনে হচ্ছে থেমে গেছে মনে হয়। মূলত এটাই হচ্ছে আমাদের বিক্রিয়া। এটা বিক্রিয়ার হারের উপরে ডিপেন্ড করবে। আর যদি বিক্রিয়ার ঘনমাত্রার উপরে হয় তবে সেক্ষেত্রে বিক্রিয়ক আস্তে আস্তে বাড়তে থাকবে, উৎপাদন বাড়তে থাকবে। বাড়তে বাড়তে এমন একটা এই কন্ডিশনে চলে আসবে যে সময় যাওয়ার সাথে সাথে তার এই দুটোর মধ্যে পার্থক্য আর বোঝা যাবে না। বাইরে থেকে মনে হবে এরা হচ্ছে আমাদের বিক্রিয়া করতেছে না, কিন্তু এরা মূলত সাম্য অবস্থায় আছে জন্য বিক্রিয়া করে না। অর্থাৎ বিক্রিয়ার শুরুতে পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা কম থাকে এবং যতই সময় যেতে থাকে ততই পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা ততই বাড়তে থাকে। আমরা সেই বিষয়ে দেখলাম যে বিক্রিয়ার হারটা বেশি থাকে এবং পরে পশ্চাৎমুখী যে হারটা তা কম থাকে, কিন্তু সময় যেতে যেতে তার একটা লাইন বরাবর চলে আসে। তো সে কথাটা আমাদের মূলত এই লাল-সাতিরের নীতির প্রথম অংশে যে সাম্য অবস্থা ব্যাখ্যা করা হচ্ছে। তাহলে আমরা সাম্য অবস্থার যে সংজ্ঞাটা আমরা দিব সেটি হচ্ছে যে বিক্রিয়ার শুরুতে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কম থাকে, যতই সময় পার হয় পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ততই বাড়তে থাকে এবং একসময় সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়ে যায়। আর এই অবস্থাকে উভয়মুখী বিক্রিয়ার সাম্য অবস্থা বলা হয়। সাম্য অবস্থায় সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়া চলতে থাকে। অর্থাৎ সাম্য অবস্থায় দুই ধরনের বিক্রিয়া আমাদের সংঘটিত হয়। যে পরিমাণ বিক্রিয়ক সম্মুখমুখী বিক্রিয়া উৎপাদে পরিণত হয় এবং পশ্চাৎমুখী বিক্রিয়া উৎপাদ থেকে বিক্রিয়কে ঠিক সেই পরিমাণে বিক্রিয়ক উৎপন্ন হয়। তো সেই কথাটা আমাদের মূলত বিক্রিয়া বলা হচ্ছে, যে বিক্রিয়া করে সাম্য অবস্থায় যে সম্মুখমুখী বিক্রিয়া যে পরিমাণ বিক্রিয়া করে উৎপন্ন করবে ঠিক সেই সময়ে উৎপাদটা বিক্রিয়া করে পশ্চাৎ দিকে অগ্রসর হবে। তো মূলত সেই কথাটা আমাদের এই চিত্রে একই সময় বোঝানো হচ্ছে যে সম্মুখমুখী এবং বিপরীতমুখী বিক্রিয়ার বিষয়টা আমাদের ক্লিয়ার। তো এখান থেকে পরবর্তীতে বলা হচ্ছে কাজেই সাম্য অবস্থায় বাহ্যিকভাবে মনে হয় বিক্রিয়াটি মূলত থেমে গিয়েছে, কিন্তু বাস্তবে মূলত থামে না। তবে সাম্য অবস্থায় বিক্রিয়কের নিয়ামকগুলোর মধ্যে আমাদের থাকবে তাপ, চাপ, ঘনমাত্রা, এই তিন ধরনের। তাপ, চাপ, ঘনমাত্রার কোনো একটা পরিবর্তন করলে সাম্য অবস্থার পরিবর্তন হয়ে যায় এবং উভয়মুখী বিক্রিয়া সাম্য অবস্থায় উৎপাদের পরিমাণ বৃদ্ধি বা হ্রাস করলে লাল-সাতিরের নীতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ কতটুকু বৃদ্ধি বা হ্রাস করা হবে তা লাল-সাতিরের নীতির উপরে ডিপেন্ড করে কাজ করবে। তাহলে আমরা এখন জানবো লাল-সাতিরের নীতি নিয়ে। লাল-সাতিরের নীতিটি হচ্ছে কোনো বিক্রিয়ায় চলাকালে সাম্য অবস্থায় যদি তাপ, চাপ, ঘনমাত্রার ইত্যাদির পরিবর্তন করা হয় তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যেন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়, অর্থাৎ কমে যাবে। তো এই বিষয়টা আমরা এখন প্রত্যেকটা ব্যাখ্যা করব। অবশ্যই তিনটা ক্ষেত্রে আমরা তাপের ক্ষেত্রে দেখব, চাপের ক্ষেত্রে দেখব এবং ঘনমাত্রার ক্ষেত্রে লাল-সাতিরের নীতির আমরা ব্যাখ্যা দেখব। তো লাল-সাতিরের নীতি ব্যাখ্যার জন্য বলা হচ্ছে তাপ, চাপ কিংবা ঘনমাত্রার প্রভাবে সাম্য অবস্থার কী ধরনের পরিবর্তন হয় লাল-সাতিরের নীতির মাধ্যমে সেটি খুব সহজেই ব্যাখ্যা করা যায়। সাম্য অবস্থার উপর তাপের প্রভাব। একটি উভয়মুখী বিক্রিয়া আমরা বিবেচনা করি, সেটা হচ্ছে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করলো। যেখানে
92 কিলোজুল তাপ উৎপন্ন হলো। তাই এই বিক্রিয়াটি হচ্ছে আমাদের একটা তাপ উৎপাদী বিক্রিয়া। আর আমাদের সাম্য অবস্থার তাপের প্রভাবের উপরে দুই ধরনের বিক্রিয়া আমরা খেয়াল করব, একটা তাপ উৎপাদী বিক্রিয়া এবং আর একটা হচ্ছে আমাদের তাপহারী বিক্রিয়া। এই দুই ধরনের বিক্রিয়া দিয়ে আমরা মূলত বিবেচনা করব। তো আমরা তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য আমরা মূলত কি দেখব সে বিষয়টা আমরা দেখে নিচ্ছি। যে যদি বিক্রিয়া উৎপন্ন সম্মুখমুখী অংশটি যদি তাপ উৎপাদী হয়, অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়ক এবং উৎপাদ যদি অ্যামোনিয়া উৎপন্ন হয় এবং হওয়ার সময় যদি তাপ উৎপন্ন করে, এই বিক্রিয়ায় বিপরীত অংশটি কি তাপহারী, অর্থাৎ এখানে তাপের পরিমাণ কিন্তু কম লাগতেছে আর এখানে কিন্তু তাপ বেশি হয়। এখানে সমান করার জন্য, ব্যালেন্স করার জন্য মূলত এই অংশতে আমাদের তাপের পরিমাণ যা আছে তাই, কিন্তু এখানে ব্যালেন্স করার জন্য আমাদের আরও তাপের দরকার। মানে এখানে তাপের পরিমাণটা অলরেডি বেশি ছিল, দুই অংশে সমান করার জন্য একে 92 দেওয়াতে আমাদের বেশি হয়ে গিয়েছে। এখন এই বিক্রিয়াকে যদি আমরা এই অবস্থায় যদি আমরা যদি তাপ প্রয়োগ করি, তাহলে কি হবে? বিক্রিয়াটি এই অবস্থায় আমরা যদি তাপ প্রয়োগ করি তাহলে এখান থেকে তাপ বৃদ্ধি পাবে। তাপ বৃদ্ধি পেলে এটাতে এমনিতেই কম হয়, এখান থেকে তাপ বেশি হচ্ছে, ফলে অ্যামোনিয়া এখান থেকে কী হবে, আরও বৃদ্ধি পাবে। আমাদের অ্যামোনিয়ার উৎপাদন বৃদ্ধি পাতে থাকবে, তখন অ্যামোনিয়া বৃদ্ধি পাবে, কারণ এখানে তাপের পরিমাণটা কম। এখানে তাপ দিলে এখানে তাপ আরও বেশি হচ্ছে, হ্যাঁ, তাই আরও বেশি, আর তাপ দিলে আরও বেশি তাপ এখানে হবে, ফলে অ্যামোনিয়ার উৎপাদন বেশি হবে। সে কথাটা আমরা একটু ক্লিয়ার করে নেই যে এখন লাল-সাদিলের নীতির উপর ভিত্তি করে দেখতে পাই উভয়মুখী বিক্রিয়ায় তাপ প্রয়োগ করলে কী ঘটবে। লাল-সাদিলের নীতি অনুযায়ী তাপ প্রয়োগ করলে তাপ বৃদ্ধি ফলাফল প্রশমিত হবে, ফলে তাপ প্রয়োগ করলে সম্মুখমুখী বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়াটি তাপ বৃদ্ধি পাবে এবং আরও বেশি তাপ উৎপন্ন হবে। অর্থাৎ এখানে যদি তাপ দেই, ধরুন 10 তাপ দিলাম, 10 কিলোজুল তাপ, তাহলে এখানে আরও 10 বাড়ে যাবে, 92 সাথে আরও 10 যুক্ত হবে, সেক্ষেত্রে 102 কিলোজুল তাপ উৎপন্ন হবে। সে কথাটা বলা হচ্ছে যে আরও বেশি তাপ উৎপন্ন হবে। তাপ প্রয়োগ করা হলে যদি বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়াটি হয় তবে বৃদ্ধি পাবে এবং আরও বেশি উৎপাদে পরিণত হবে, ফলে ফলাফল না কমে, অর্থাৎ ফলাফল প্রশমিত হয়। প্রশমিত হয় মানে কমে, প্রশমিত না হয়ে আরও বৃদ্ধি পাবে, অর্থাৎ এই ফলাফলটা কমবে না, না কমে অ্যামোনিয়ার উৎপাদনটা আরও বৃদ্ধি পাবে। তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার। এখানে যেহেতু তাপের পরিমাণ কম, তাপের পরিমাণ বেশি, তাপ দিব এখানে, তাহলে এই জায়গাটা আরও বেশি তাপ হবে, ফলে অ্যামোনিয়ার উৎপাদনটা বাড়বে। আমরা যদি এখন উল্টা পাশে কাজ করি, বিক্রিয়াটি এদিক থেকে যদি এদিক নিয়ে আসি, যদি তাপ ভারী হয় অর্থাৎ উল্টে দেয় বিক্রিয়াটা, এদিকে যদি অংশটা লিখি, তবে সেক্ষেত্রে আমাদের এখানে তাপের পরিমাণ কি রয়েছে, কম রয়েছে, এখানে তাপের পরিমাণ বেশি হয়েছে। এখন এই অবস্থায় যদি তাপ দেই, তাহলে মানে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তার সাম্য অবস্থার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে অগ্রসর হবে। সেক্ষেত্রে NH3 অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেনে পরিণত হবে। তো সেই কথাটাই বলা হচ্ছে যে কাজে লাল-সাদিলের নীতি অনুযায়ী আমরা বলতে পারি তাপমাত্রা বৃদ্ধি করা হলে বিপরীতমুখী বিক্রিয়াটি তাপহারী বৃদ্ধি পাবে। অন্যভাবে বলা যায় তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ প্রয়োগ করলে সাম্যের অবস্থান ডান থেকে বামে, অর্থাৎ অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন হবে। তাহলে আমরা বিষয়টা একদম আমরা বুঝতে পেরেছি যে মানে এখানে আমাদের খেয়াল রাখতে হবে বিক্রিয়াটি তাপ উৎপাদী না তাপহারী। যদি তাপ উৎপাদী বিক্রিয়া হয় তাহলে বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হবে, আর যদি তাপহারী বিক্রিয়া হয় সে অবস্থায় যদি তাপ বৃদ্ধি করা হয় তাহলে সাম্যের অবস্থার বাম থেকে ডান দিকে সরে আসবে। এই ক্ষেত্রে আমাদের অ্যামোনিয়া ভেঙে যাবে আর উৎপন্ন কম হবে। তো এটা হচ্ছে আমাদের তাপমাত্রার প্রভাবের যে বিষয়টা। তো আমরা বোর্ড বই থেকে আরও বিষয়টা আমরা ক্লিয়ার করে নিই। বলা হচ্ছে একই যুক্তিতে আমরা বলতে পারি বিক্রিয়া সাম্য অবস্থানে যদি তাপমাত্রা হ্রাস করা হয়। আমরা আগের এখানকার যে কথাটা বলেছিলাম যে তাপমাত্রা যখন আমরা বৃদ্ধি করতেছিলাম তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, তখন তাপমাত্রা আরও আমাদের অ্যামোনিয়ার উৎপাদন বেড়ে যাচ্ছিল। কিন্তু যদি আমরা তাপ এখন হ্রাস করি, বৃদ্ধি না করে হ্রাস যদি করি, তাহলে এখানেও আমরা সেই দুই ধরনের ঘটনাই পাবো। তাপ উৎপাদী বিক্রিয়া ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে সাম্যের অবস্থান ডান দিকে গিয়েছিল, কিন্তু এবার সাম্যের অবস্থান বাম দিক থেকে ডান দিকে সরে যাবে, উল্টে ঘটনাটা ঘটবে। এবং যদি তাপহারী বিক্রিয়া হয়ে থাকে তাহলে সাম্যের অবস্থানটা কী হবে, ডান, এখানে আগে ছিল বাম থেকে ডানে, মানে ডান থেকে বামে, এটা আসবে ডান থেকে বাম দিকে, বিপরীত ঘটনাটা ঘটবে। সে কথাটা আমরা বোর্ড বই থেকে একটু ক্লিয়ার করে নেই। বলা হচ্ছে বিক্রিয়া সাম্য অবস্থানে তাপমাত্রা হ্রাস করলে সম্মুখমুখী তাপ উৎপাদী বিক্রিয়াটি বৃদ্ধি পাবে এবং তাপ হ্রাসজনিত ফলাফল প্রশমিত করবে, অর্থাৎ সাম্যের অবস্থান বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হবে। ফলে যে সকল বিক্রিয়ায় তাপের পরিবর্তন হয় সে সকল বিক্রিয়া সাম্যের অবস্থায় তাপমাত্রার কোনো প্রভাব নেই। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে সাম্যের অবস্থান কি হবে, যে এক্ষেত্রে যদি কোনো অবস্থায় যদি তাপের প্রভাব না থাকে তবে সেক্ষেত্রে আমাদের কি হবে না, সাম্যের অবস্থা তাপমাত্রার কোনো
প্রভাব থাকবে না। আমরা আরেকটি বিক্রিয়ার কথা বিবেচনা করি, সেটা হচ্ছে এই বিক্রিয়ায় সম্মুখমুখী বিক্রিয়াটি আমরা যদি তাপ হারি বিক্রিয়াটি আমরা দেখি, তাহলে সাম্যের অবস্থান আগে ছিল আমাদের কি, যে ডান থেকে বাম থেকে ডানের দিকে অগ্রসর হয়েছিল, কিন্তু এবার কি হবে, বাম থেকে ডান না যা ডান থেকে বামের দিকে অগ্রসর হবে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে। যে বিক্রিয়াটি একটি তাপহারী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়াকে সাম্য অবস্থান বাম দিক থেকে ডান দিকে যাবে, নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন করবে, আবার সাম্য অবস্থায় তাপমাত্রা হ্রাস করে বিপরীতমুখী বিক্রিয়া তাপ বৃদ্ধি পাবে এবং সাম্যের অবস্থান ডান দিক থেকে বাম দিকে অগ্রসর হবে। সেক্ষেত্রে নাইট্রোজেন ডাইঅক্সাইড ভেঙে নাইট্রোজেন ও অক্সিজেন উৎপন্ন করবে। অর্থাৎ সহজ ভাষায় আমরা যদি তাপ উৎপাদী বিক্রিয়া পাই, তাপ প্রয়োগ করি, বাম থেকে ডান দিকে যাবে, তাপ হারি যদি হয় ডান থেকে বাম দিকে অগ্রসর হবে। আর উল্টাটা যদি আমরা তাপ হ্রাস করা হয়, তাহলে সাম্যের অবস্থান ডান থেকে বাম দিকে অগ্রসর হবে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে, মানে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে। তো বিষয়টা আমার মনে হয় আপনারা একদম ক্লিয়ার হয়ে গিয়েছেন। এবার আসি হচ্ছে তাপমাত্রার উপর চাপের প্রভাব, সাম্য অবস্থার উপর চাপের প্রভাব। চাপের প্রভাব কখন থাকবে? চাপের প্রভাব থাকার জন্য পদার্থের জন্য আমাদের দুই ধরনের ঘটনার কাজ করতে হবে। দুইটা অবশ্যই গ্যাসই হতে হবে এবং আরেকটা অংশ হচ্ছে এদের মোল সংখ্যা পরিবর্তন হতে হবে। তাহলে কোনোটার ক্ষেত্রে আমাদের সাম্য অবস্থার চাপের প্রভাব থাকবে। তাপমাত্রার ক্ষেত্রে যেমন যদি তাপমাত্রার প্রভাব না থাকে, তবে সেই তাপমাত্রার পরিবর্তন না হলে তাপমাত্রার প্রভাব নাই, ঠিক চাপের প্রভাবের ক্ষেত্রে মোল সংখ্যা এবং যদি উভয় গ্যাস না হয়, সেক্ষেত্রে আমাদের সাম্য অবস্থার উপর চাপের প্রভাব থাকবেই না। তো তাই আমরা এই বিষয়টা একটু যদি খেয়াল করি, তাহলে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেনের 1 মোল, হাইড্রোজেন 3 মোল, 3 আর 1 4, আর একে অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে 2 মোল। তাই এখানে আমাদের কিন্তু রয়েছে উভয় গ্যাস এবং মোল সংখ্যার সমান নয়, এক্ষেত্রে পরিবর্তন রয়েছে। তাই এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমাদের চাপের প্রভাব রয়েছে। সে কথাটাই বলা হচ্ছে যে সকল বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদের মধ্যে যে কোনো একটি গ্যাসীয় বা সবই গ্যাসীয় অবস্থায় থাকে, সেসব বিক্রিয়ায় সাম্য অবস্থার উপর চাপের প্রভাব থাকে। সাম্য অবস্থায় বিক্রিয়কের মোট মোল সংখ্যা উৎপাদের মোল সংখ্যা পরিবর্তন হলে সাম্য অবস্থার উপর চাপের প্রভাব থাকবে। যে বিক্রিয়ার মাধ্যমে আমরা বিষয়টা বুঝতে পারলাম। বলা হচ্ছে লা-শাতিলের নীতি অনুসারে সাম্য অবস্থায় চাপ প্রয়োগ করা হলে তাপ বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত হবে। অর্থাৎ এই অবস্থায় যদি আমরা চাপ প্রয়োগ করি, বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত হবে। একই আয়তনে গ্যাসের মোল সংখ্যা বেশি হলে চাপ বেশি হয়, কারণ এখানে মোল সংখ্যা বেশি যত, চাপও তার বেশি। মোল সংখ্যা কম, চাপও কম হবে। উপরের উভয়মুখী বিক্রিয়ার বাম দিকের গ্যাসীয় মোল সংখ্যা আমরা পাচ্ছি 1 আর 1 আর 3 4, এবং এই ডান দিকের পাইছিলাম হচ্ছে 2। কাজেই চাপ বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত করার জন্য বিক্রিয়াটি গ্যাসীয় উপাদান বেশি মোল থেকে কম মোলের দিকে যেতে থাকবে। অর্থাৎ যখন গ্যাসীয় হবে তখন এর বেশি মোল এখানে 4 মোল থেকে 3 মোলের দিকে আসবে। এই অবস্থায় যদি আমরা চাপ প্রয়োগ করি, অর্থাৎ বিক্রিয়াটির সম্মুখমুখী অংশটি বৃদ্ধি পেয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করবে। তো চাপের প্রভাবের ক্ষেত্রে মোল সংখ্যা যার কম, সেখানে আমরা যদি চাপ প্রয়োগ করি, তো তার সাম্যের অবস্থানটা ডান দিকে অগ্রসর হবে। ডান দিকে হয়ে কি করবে, অ্যামোনিয়া উৎপাদের হারটা বৃদ্ধি করবে। আর অন্যভাবে বলতে পারি যে বেশি মোল থেকে কম মোলের দিকে সাম্য সরে যাবে, বেশি মোল থেকে ডান দিকে সরে যাবে। কাজেই সাম্য অবস্থায় চাপ কমিয়ে দিই, আমরা যদি চাপ কমাই, বাড়ালে পারে অ্যামোনিয়া উৎপাদন বাড়বে। আর যদি চাপ কমাই, তবে সেক্ষেত্রে অ্যামোনিয়ার উৎপাদনটা আমাদের কী হয়ে যাবে, কমে যাবে। চাপ হ্রাস করবে এবং চাপ বাড়ানোর জন্য কম মোল থেকে বেশি মোলের দিকে সাম্য সরে যাবে। তো আমরা বিক্রিয়াটা আমরা যদি অন্যভাবে দেখি, তাই এই বিক্রিয়াটা এখন অনেকের মধ্যে কথা থাকতে পারে, আসলে আমাদের এগুলো নিয়ে কী দরকার, চাপ বৃদ্ধি বা কমানো বা চাপ বাড়ানো বা কমানোর বিষয়টা কী? যখন আমাদের বিক্রিয়ায় কোনো একটা অংশ থেকে আমাদের উৎপাদন কমাতে হবে, কমানোর ক্ষেত্রে আমাদের দেখতে হবে সেটি তাপ উৎপাদী বিক্রিয়া না তাপ হারী বিক্রিয়া, বা মোল সংখ্যা কম বেশি কিনা, এই বিষয়ের উপর ডিপেন্ড করে আমরা যদি উৎপাদন কখনো বাড়ানোর প্রয়োজন পড়ে, তাহলে আমরা প্রয়োগ করবো। আর যদি কখনো উৎপাদন কমানোর প্রয়োজন পড়ে, তাহলে সেক্ষেত্রে আমরা কমাবো। এবং পরবর্তী আর একটা স্টেপ রয়েছে আমাদের, সেই স্টেপ আমরা দেখব। তার আগে এই অংশের বলা হচ্ছে বিক্রিয়ায় যে কখন আমাদের সমান হবে না, সে বিষয়টা বলা হচ্ছে। এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা যদি দেখি, নাইট্রোজেনে 1 মোল, অক্সিজেনে 1 মোল, তাহলে 1 2, আর এখানে 2 মোল রয়েছে। তাই এখানে মোল সংখ্যা যেহেতু সমান নয়, তাই এই বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য অবস্থায় চাপের কোনো প্রভাবই নাই, সে কথাটাই বলা হলো। দেন আমাদের সর্বশেষ টপিকস, ঘনমাত্রার প্রভাব। সকল বিক্রিয়ায় সাম্য অবস্থার উপর বিক্রিয়কের ঘনমাত্রার প্রভাব রয়েছে। বিক্রিয়ায় সাম্য অবস্থায় যে কোনো একটি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে লা-শাতিলের নীতি অনুসারে বিক্রিয়কের ঘনমাত্রা কমিয়ে ফলাফল প্রশমিত করার জন্য উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে।
অর্থাৎ সাম্য অবস্থার ক্ষেত্রে আমরা যদি চাপ প্রয়োগ করি সাম্য অবস্থানটা ডান দিকে অগ্রসর হবে এবং সেক্ষেত্রে ফলাফল প্রশমিত হয়ে এবং উৎপাদের পরিমাণটা বাড়বে। এখন আমরা বলতে পারি এখানে বিক্রিয়ক সাম্য অবস্থার ডান দিকে অগ্রসর হয়। একইভাবে বিক্রিয়ার সাম্য অবস্থানে যে কোনো একটি উৎপাদের ঘনমাত্রা বাড়ানো হলে উৎপাদের পরিমাণ কমানোর জন্য বিক্রিয়াটি বিপরীত দিকে ঘটতে থাকবে। অর্থাৎ আমাদের উৎপাদের পরিমাণ বাড়ানোর দরকার পড়লে উৎপাদের পরিমাণ কমানোর জন্য বিক্রিয়াটি বিপরীত দিকে অগ্রসর হবে এবং বিক্রিয়ার ঘনমাত্রা বৃদ্ধি পাবে। অন্যভাবে বলা যায় সাম্যের অবস্থান বাম থেকে ডান দিকে অগ্রসর হবে। তো এই অংশটা অনেকটা সহজ, ঘনমাত্রার প্রভাবের অংশটুকু। তো আপনারা যদি একটু ভালো করে প্র্যাকটিস করেন, আর এই অংশটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ সাম্য অবস্থার প্রভাব, ঘনমাত্রা, চাপ এবং তাপের প্রভাব, এই তিনটা অংশ প্রায় পরীক্ষায় সৃজনশীলে আসে। তো আমি বিষয়টা আপনাদের বোর্ড বই থেকে ব্যাখ্যা করলাম। যদি এরপরে কোনো অনুচ্ছেদ আপনাদের বুঝতে সমস্যা হয়ে যায় তাহলে কমেন্টে আমাদেরকে লিখবেন। তো আমরা আপনাদের সকল সমস্যাগুলো ভিডিও আকারে সলিউশন করে আপলোড করব। তো এটা ছিল আমাদের 16 নম্বর পর্ব। এর পরবর্তী 17তম পর্বে বোর্ড বইয়ের যে এই এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো রয়েছে তা আপনাদেরকে সলিউশন করে আমি ভিডিও আকারে আপলোড করব। এখানে আমাদের এমসিকিউ রয়েছে 6টা, তা আমরা সলিউশন করব 17তম পর্বে। 18, 19, 20 নম্বর পর্ব করে এই চ্যাপ্টারটার। তো পরবর্তী 3টা পর্ব এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো ভিডিও দেখতে পারেন। আর এখনও যদি আপনি আমাদের জননী একাডেমি বিডি ইউটিউব চ্যানেল অথবা আমাদের ফেসবুক পেজ যদি না কানেক্ট করে থাকেন, কানেক্ট হতে পারেন। যদি সমস্যা হয় আমাদেরকে আপনি জানাবেন, আমরা সমস্যাগুলো সমাধান করে ভিডিও আকারে আপলোড করব। সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।